পুঁজিবাজার কিভাবে চেঞ্জ হবে, সাইকোলজি চেঞ্জ হবে। আপনি দেখেন ম্যাক্সিমাম কোম্পানি বাজারে আসছে, এরা কিন্তু মূলধন সংগ্রহ করতে আসেনি, এরা টাকা সংগ্রহ করে বিদেশে বাড়ি গাড়ি করতে আসছে। দেখেন আমাদের কথা ও কাজের মধ্যে যতদিন মিল না থাকবে ততদিন কারোর আস্থাও আসবে না। এত কিছু রিফর্ম হচ্ছে, কেন পুঁজিবাজারে এখনও ক্যাপিটাল রেজ করতে হলে এত দীর্ঘসূত্র দরকার হবে? সবাইকে শুভ অপরাহ্ন। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। দেখুন, আপনার স্পেসিফিক কোশ্চেনে আসার আগে আপনাদের যে হেডলাইনটা নিয়েছেন এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে আপনারা লেখছেন পুঁজিবাজারের বিনিয়োগে সম্ভাবনা ও সমস্যা। দেখেন, সাধারণ বোধ ব্যবস্থায় বিনিয়োগকারীরা লাভ অর্জন করার জন্য পুঁজিবাজারে আসবে এবং কোম্পানি মূলধন সংগ্রহের জন্য আসবে। দেখেন, এখানে বিনিয়োগকারীদের লাভের কথা তো দূরে থাকুক, বাদ দেন, ওই আশা দুরাশাই রয়ে গেছে। বিনিয়োগকারীদের পুঁজির নিশ্চয়তা কি আছে? এই পুঁজির নিশ্চয়তা বিধান করার জন্য যে জবাবদিহিতার প্রয়োজন, এই জবাবদিহিতা কি এতকাল ছিল? আইনের শাসন কি এখানে আছে? এখানে কি আপনার মনে করেন ওই দুষ্টের দমন, শিষ্টের লালন এরকম কিছু হয়? আমরা বছরের পর বছর দেখেছি পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা, গভর্নমেন্ট এবং অন্য সংস্থা এরা মিলে একটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে কিন্তু এখান থেকে পুঁজি লুট হয়েছে। ইভেন পুঁজি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের জেলিফিশের মতো মেমোরি তো আমরা ভুলে যাই। দেখেন তো আপনার সুকুক বন্ডের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটকে কীভাবে প্যারালাইজড করা হয়েছে। এখান পুঁজিবাজারে বিনিয়োগযোগ্য অর্থকে ড্রাই আউট করে ফেলা হয়েছে। এখন এত কথা বলি, কই আমরা ওগুলো নিয়ে? যে আমাদের একটু আগে এক বিনিয়োগকারী ভাই উনি বলছিলেন, কই ওনারা তো ধরা পড়েছে, ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এটা করা হবে সেটা করা হবে, এই টাকাগুলো যেই স্কিম দেখে বাজার থেকে নেওয়া হয়েছে, ইভেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে বাধ্য করে ওখানে আপনার বিনিয়োগ করা হয়েছে। ওখান থেকে এখন মনে করেন সেল আউট করে বা রিয়ালাইজ করে কেন ফেরত দেওয়া হয় না বলেন? ইভেন ক্যাপিটাল মার্কেটে কেন ইনভেস্ট করা হয় না? দেখুন, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রচণ্ড রকম একটা হিপোক্রেসি থাকে। এই যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করা হলো, এই স্টেবিলাইজেশন ফান্ড কি আপনার মনে করেন আনক্লেমড ডিভিডেন্ডকে নিয়ে সেটা ব্যাংকে ঝুঁকি যে ব্যাংকে আছে সেই ব্যাংকে এফডিআর রেখে ওখান থেকে পার্সেন্টেজ খাওয়ার জন্য করা হয়েছে? ক্যাপিটালাইজেশন, ওই ক্যাপিটাল স্টেবিলাইজেশন ফান্ড থেকে কত টাকা পুঁজিবাজার বিনিয়োগ হয়েছে আমরা কি ঘেটে দেখছি? একটু আগে অনলাইন পোর্টালের কথা বলা হলো, তারা অনেক কিছু করছে, তারা এটা নিয়ে কটা রিপোর্ট করেছে যে এই টাকাটা কোথায় কোথায় গিয়েছে। আপনি খেয়াল করেন তো। দেখুন, আমি যেটা বলবো যে সবচেয়ে বড় ব্যাপার যে যতদিন পর্যন্ত আপনি পুঁজির নিশ্চয়তা না দিতে পারবেন ততদিন পর্যন্ত আমরা যত বড় করেই বলি, আপনার বড় বিনিয়োগকারী বা আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ইভেন সাধারণ বিনিয়োগকারীরাও এই মার্কেটে যত গুজবের কথা আপনি যতই ভালো ভালো কথা বলি না কেন, তারা ওর পিছনেই আপনার মনে করেন দৌড়াবে। কারণ তাদেরও তো একটা আপনার পুঁজিবাজারের উপর, এর আয়ের উপর নির্ভরতা আছে। তাকে যেহেতু ভালো পথ দেখাতে পারছি না, তখন ওই অলিগলি যেটা পাবে ওখান থেকে কিন্তু উনি ওনার ডেইলি বেসিসে আর্নিং করতে চাইবে। এখন আপনি মূলধন সংগ্রহের কথা বলছি, মূলধন যে কোম্পানি সংগ্রহ করবে, দেখেন মূলধন সংগ্রহ করতে গেলে এখানে যে দীর্ঘসূত্রিতা আছে এটা কি এতদিন পর্যন্ত আমরা রোধ করতে পারলাম? এত কিছু রিফর্ম হচ্ছে, কেন পুঁজিবাজারে এখনও ক্যাপিটাল রেজ করতে হলে এত দীর্ঘসূত্র দরকার হবে? আবার দেখেন, সহজলভ্যতা তো আছে ব্যাংকিং সেক্টর থেকে খুব ইজিলি টাকা নিতে গেলে, তো যেখানে এখানে আছে দীর্ঘসূত্রিতা, ওখানে ব্যাংক থেকে টাকা নিতে আছে আপনার সহজলভ্যতা, তখন কেন আপনার মনে করেন কোম্পানিগুলো এখান থেকে আসবে? আর সরকারি মহলে দেখেন বারবার বলা হলো যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে সরকারি ওনারশিপ আছে সেগুলো পুঁজিবাজারে নিয়ে আসবে। এখন পর্যন্ত আনা হয়েছে? খোদ অর্থমন্ত্রী তখন বলছিল, তখন বলা হলো যে সচিবরা করতে দিচ্ছে না। এই আপনার যে আমাদের যে একটা আপরাইজিংয়ের পরে নতুন সরকার আসলো, এখানে তো বলা হচ্ছে যে আমলারা অত ক্ষমতাবান না, তারপরেও আপনার পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থার যিনি চেয়ারম্যান উনি তো কথা বললেন, গিয়ে এনার্জি উপদেষ্টার সাথে পর্যন্ত কথা বললেন। কই এখন পর্যন্ত একটাও
আসেনি। কিন্তু দেখেন আমাদের কথা ও কাজের মধ্যে যতদিন মিল না থাকবে ততদিন কারোর আস্থাও আসবে না, এবং আস্থা না আসলে এই বাজারে ক্রেতা বিক্রেতা এবং নিয়ন্ত্রণকারী এদের আপনার এদের মধ্যে একটা সম্মিলনও হবে না, এবং এই পুঁজিবাজার এভাবে উপেক্ষিত থেকে যাবে। এখন আপনার স্পেসিফিক কোশ্চেনের যেটা আছে যে আর্থিক প্রতিবেদনের উপর, দেখুন একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আর একটা প্র্যাকটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে আমাদের নলেজের অভাব, যেটা এইটার নলেজ বোধের অভাব, যেটা আলামিন স্যার একটু আগে বলছিলেন। একটা আমরা দেখি যে এখন পর্যন্ত যে সব কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি বাজারে আসছে, এরা কিন্তু মূলধন সংগ্রহ করতে আসেনি, এরা টাকা সংগ্রহ করে বিদেশে বাড়িগাড়ি করতে আসছে। এবং ওটা করার জন্য ওনারা যেমন আপনার মনে করেন ইস্যু ম্যানেজার নিয়োগ করেছে, যারা ফুলিয়ে ফাঁপিয়ে আপনার প্রজেকশন দেখিয়েছে, এবং ওটাকে সাপোর্ট করার জন্য ওনারা ওই রকম সাব স্ট্যান্ডার্ড অডিট ফার্ম নিয়েছে, যে অডিট না করে ওই যে ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যু ম্যানেজারটা একটা পিকচার দেখিয়েছে, ওটার সাথে মিল রাখার জন্য প্রিভিয়াস রেকর্ডটাও কিন্তু ওনারা ওভাবে ফেক রিপোর্ট সাইন করেছে। দেখেন এটা একদম এন্টায়ারলি একটা আনহোলি নেক্সাস, যেটা বৎসরের পর বৎসর আপনার সুযোগ সুবিধা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যারা দেখভাল করার জন্য আপনার ইনভলভ ছিল, তাদের সহযোগিতা নিয়ে এই আনহোলি নেক্সাস সাধারণ মানুষকে আপনার যেমন মনে করেন সর্বশান্ত করেছে, তেমনি সম্ভাবনাটা একদম অঙ্কুরে বিনিষ্ট করে দিয়েছে। এই এন্টায়ার নেক্সাস যদি ঠিক না হয়, তাহলে আপনি কিভাবে করে আপনি মনে করেন শুধুমাত্র একটা দলকে অ্যাকাউন্টেবিলিটি করে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নির্ধারণ করবেন? দেখেন ইভেন আপনি অ্যান্টি করাপশন কমিশনের দিকে তাকান, তারা কি ইফেক্টিভ রোল প্লে করছে? এই যে আপনার মনে করেন মার্কেট থেকে আপনার 1000 করোড় লক্ষ কোটি টাকা চলে গেছে, আপনার দেখেন এখনও যে অ্যাক্টিভিটিটা করা হচ্ছে, ইট ওয়াজ এন ক্রাইম, যে টাকা নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এখন পর্যন্ত ক্রিমিনাল আপনার মামলা কয়টা হয়েছে, কয়টা ইনভেস্টিগেশন হয়েছে, সব আপনি মনে করেন আস্তে ধীরে করতে করতে অলরেডি আপনার তো 15, 16, 17 মাস চলে গেছে। আবার সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফিরে আসবে, আবার কম্পিটিশন হবে যে গতবার মিস্টার এক্স এমপি থেকে 5000 কোটি বানাইছে, এবার আমি 7000 কোটি টাকা বানাবো, তাই না? তো আবার আমরা দেখেন আমাদের সাইকোলজির অবস্থা বলেন, ওই যে স্যার একটু আগে বলছিল যে পুঁজিবাজার কীভাবে চেঞ্জ হবে, সাইকোলজি চেঞ্জ হবে। আপনি দেখেন, আই টেক দ্য ব্লেম অন মাইসেলফ অলসো। সকাল 11টার সময় যে ভদ্রলোক রাস্তায় নেমেছে ফেসিবাজের উৎপাটন করবে, গুলি খেতে পারে, সেই আপনার 3টার সময় গণভবন থেকে ফুলের টপ চুরি করে নিয়ে আসছে, সেখান থেকে হাঁস ধরে নিয়ে আসছে। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটা কেন নিচ্ছেন? বলে সুবিনির নিচ্ছি। আরে আপনার লুটপাট করে কি কখনো সুবিনির হয়? এই আমারই চরিত্র দেখেন, আমি একটু আগে জীবন বলি দিচ্ছিলাম ফেসিবাদকে উঠিয়ে নেওয়ার জন্য, একটু পরে আমি একটা ফুলের টবের লোভ সামলাতে পারছি না, একটা শাড়ির লোভ সামলাতে পারছি না, সেটা আপনার মনে করেন ওখান থেকে নিয়ে আসছি। তো এই হচ্ছে আমাদের বাস্তবিক অবস্থা। আমরা হয়তো ভালো ভালো কথা বলে অনেক কিছু আলাপ করতে পারবো, বাট আমাদের চরিত্র পরিবর্তন না হলে ভাই, এখন আমাদের মধ্যে যেমন লোভ সামলানোর সক্ষমতা থাকতে হবে, আমাদের দায়িত্ববোধ থাকতে হবে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এই সব অনিয়মে পার্টিসিপেশন বন্ধ করতে হবে। এটা যদি না করি ভাই, কোথাওই স্বচ্ছতা আসবে না, কোথাওই জবাবদিহিতা আসবে না, আর কোনো অভিষ্ট লক্ষ্যেই আমরা পৌঁছাতে পারবো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।